হ্যালো এভরিওয়ান, আমন্ত্রণ জানাচ্ছি TWH এর প্রথম অনুষ্ঠান অদম্য তরুণের প্রথম পর্বে। অনুষ্ঠানের সারাটি সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তরুণ আকাশ। একবার কল্পনা করুন তো, টিভিতে খেলা দেখছেন কিন্তু সাউন্ডটা মিউট করা। কেমন লাগছে? প্রাণহীন, তাই না? মাঠের সেই চরম উত্তেজনাকে যিনি ফুটিয়ে তোলেন, আজ তিনি আমাদের অতিথি। ধারাভাষ্য কক্ষের সেই কাজ ঘেরা রুম থেকে সরাসরি আমাদের সাথে উপস্থিত আছেন কমেন্ট্রি বক্সের মজার সব তথ্য নিয়ে আড্ডা দেওয়ার জন্য তরুণ ধারাভাষ্যকর ও বিশ্লেষক প্রান্তর ডি অনয় ওরফে প্রান্তর। প্রান্তর, TWH পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছেন? এই তো ভালো, আপনি? আমি মোটামুটি ভালো আছি। আজকে আরো বেশি ভালো লাগছে আমাদের TWH এর প্রথম অনুষ্ঠান অদম্য তরুণের প্রথম পর্বে আপনার মতো একজন অতিথি আমরা পেয়েছি। আমি জানতে চাইবো, মাঠের সেই চরম উত্তেজনা থেকে আজকে আমাদের এই শান্ত পরিবেশ আপনাকে কেমন লাগছে? ফার্স্ট অফ অল, ইটস আ প্লেজার হ্যাভিং ইউ বেসিক্যালি। হ্যাঁ, অন্যরকম তো অবশ্যই লাগছে সবসময় মাঠের সেই হট্টগোল, তারপরে আওয়াজ, এক্সাইটমেন্ট, সাউন্ডস, এভরিথিং সবসময় এক্সপিরিয়েন্স করা হয় সেখান থেকে এরকম একটা শান্ত পরিবেশে। সো চেঞ্জেস আর অলওয়েজ গুড। সো এই যে একটা চেঞ্জ, সেই চেঞ্জও অবশ্যই ভালো লাগছে। আচ্ছা, আপনাকে পুনরায় স্বাগত জানাই। আমরা আজকে শুনবো আপনার ধারাভাষ্য কক্ষের অনেক মজার মজার সব তথ্য এবং মাইক্রোফোনের পেছনের অনেক কাহিনী। সেদিক থেকে আমি প্রথমে যে জিনিসটা জানতে চাইবো তা হচ্ছে খেলার প্রতি আমাদের একটা আকর্ষণ বা টান মূলত একটা স্বভাবজাত ব্যাপার। এখানে বিষয়টা এরকম যে আমার ভালো লাগার দিক থেকে আমরা অনেকে ক্রিকেটার হতে চাই অথবা কোচ হতে চাই, ভালো কোনো আম্পায়ার থাকলে তার মতো হতে চাই, কিন্তু ধারাভাষ্য বা ম্যাচ অ্যানালাইসিসের মতো একটা অফবিট পেশায় আপনার আসার কারণটা কি? এ যাত্রার শুরুটা কিভাবে হয়েছে? ওই যে বললেন না যে অফবিট পেশা, মানে থাকে না যে মানুষের কৌতূহল থেকে কিন্তু মানুষ সেই কৌতূহলটাকে মেটানোর চেষ্টা করে। সো সেই কৌতূহলটা অবশ্যই কাজ করেছে এবং মানে আমার মতে যে সবাই যদি একই ধরনের পেশায় যান এবং সবাই যদি ক্রিকেটার, ফুটবলার, সেখানে আম্পায়ার্স হন, তাহলে ধারাভাষ্যকার হবে কে? বেসিক্যালি এই যে এটা একটা শিল্প এবং এটাকে যে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো অনেক কিছু আছে। এই জিনিসটাই বেসিক্যালি আমাকে একটু কৌতূহলী করে তোলে এবং কৌতূহল থেকেই মূলত এই ধারায় যুক্ত হওয়া। তার পাশাপাশি যেহেতু ক্রিকেটটা ছোটবেলা থেকে দেখেছি, আমি নিজেও এক সময় ট্রায়াল দিয়েছিলাম অনূর্ধ্ব 15-16 ক্রিকেটে। তো সবকিছু মিলিয়ে টুকটাক এক্সপিরিয়েন্স অবশ্যই আছে, মাঠের অভিজ্ঞতা ইন্টারন্যাশনাল লেভেল বা অ্যাটলিস্ট ন্যাশনাল লেভেলে না হলেও ওই যে হাতে খড়িটা হয়েছে এবং সেটা একই সাথে ক্রিকেট দেখার এবং ক্রিকেট খেলার টুকটাক। সো ক্রিকেট যখন দেখতাম তখন দেখতাম যে মাইক্রোফোনে পর্দার আড়ালে কথা বলে যাচ্ছেন এবং তাদের কথায় মাঠের ক্রিকেটটা আরো ভালো মতো বোঝা যাচ্ছে, উপভোগ করা যাচ্ছে। সো এই জিনিসটাই বেসিক্যালি আমাকে একটু তাড়িত করে, একটু এক্সাইট করে যে কিভাবে তারা বলছেন এবং কিভাবে বলার পরে মাঠের ক্রিকেটটা আরো বেশি ভালো লাগছে। তো ওই আপনি বললেন না যে আমরা মাঝে মধ্যে মিউট করে এক সময় খেলা দেখলে কেমন লাগতো। সো এই দুষ্টামিটা বা এই কৌতূহলটা আমিও দেখতাম যে মিউট করে খেলা দেখলে কেমন লাগে দেখি তো। সো তখন দেখতাম যে একরকম পুরা নিস্তব্ধ, এক্সাইটমেন্টটা পাচ্ছি না, সেটা ব্যাট বলের টোকা হোক কিংবা ওই যে ধারাভাষ্য হোক। সো তখন থেকে আর কি একটু কৌতূহল জাগলো যে হয়তো ক্রিকেটার না হতে পারলে এই সাইডটা একটু এক্সপ্লোর করে দেখি যে কেমন হয়। সো সেখান থেকেই মূলত এই জিনিসটার প্রতি আগ্রহ, তারপরে এই ধারায় যুক্ত হওয়ার আগ্রহ এবং তারই পরিক্রমায় সাধারণত 2017-তে আমাদের দেশে এবং পুরো বিশ্বের মধ্যে আই গেস একটা ধারাভাষ্যকারদের রিয়েলিটি শো হয়, ধারাভাষ্যকার খোঁজার। এবং তখনকার সময়ে যিনি ছিলেন এবং এখন পর্যন্ত বাংলাদেশের কিংবদন্তি ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফত স্যার। সো উনি বেসিক্যালি এই পুরো আয়োজনটা করেন এবং সেই আয়োজনটা করেন একটা প্রাইভেট রেডিও চ্যানেলের মাধ্যমে। সো সেখানে মূলত ওই যে আগ্রহ থেকে বা চৌধুরী জাফরুল্লাহ শরাফত স্যারকে সামনাসামনি দেখা যাবে, এই আগ্রহ থেকেই বেসিক্যালি অডিশন দেওয়া এবং সেই অডিশন থেকে ধাপে ধাপে বাংলাদেশের পুরো বাংলাদেশ থেকে আই গেস প্রায় 1000+ পার্টিসিপেন্ট আসে এবং সেখান থেকে অডিশনের মাধ্যমে শুধুমাত্র সেরা 36 জনকে বাছাই করা হয়। সো 36 জনকে নিয়ে আলাদা একটা ওয়ার্কশপ হয় এবং সেই ওয়ার্কশপে অনেক অনেক স্মৃতি জমে আছে। সো সেই ওয়ার্কশপ থেকে
বেস্ট 36 থেকে টপ 10 নির্বাচন করা হয়। সো আমি ওই প্রসেসে যেতে যেতে মানে যেই টাস্কটা সামনে আসছিল সেই টাস্কটাই করে যাচ্ছিলাম, এবং সেই টাস্ক করতে করতে I discovered myself suddenly into top 10. আচ্ছা। তো টপ 10 এ যখন যাই, সেখান থেকে টপ 7, তারপরে হয়তো চ্যাম্পিয়ন হতে পারিনি, বাট ওই যে একটা কিক, সবসময় যে বলে মানুষ যে একটা কিক লাগে ব্যক্তিগত জীবনে বা পেশাগত জীবনে, সো সেই কিকটা আমি পাই বেসিক্যালি ধারাভাষ্যকারদের ওই রিয়েলিটি শো থেকে, এবং তারপরেই বিভিন্ন মিডিয়াতে ধীরে ধীরে সুযোগটা হয় ধারাভাষ্যকার হিসেবে যুক্ত হওয়ার জন্য, ধারাভাষ্য দেওয়ার জন্য। এবং তখন আবিষ্কার করি যে ওয়াও, যে মাঠে দর্শক সারিতে বসে দেখা এক, এবং প্রেস বক্স বলি কিংবা কমেন্ট্রি বক্স থেকে খেলা Live দেখার দেখাটা। এক্সপিরিয়েন্সটা অন্যরকম, অভিজ্ঞতাটা অন্যরকম। আচ্ছা। সো তখন আরো মনে হয় যে না, এই জিনিসটা হয়তো আমার যে প্যাশনটা ছিল ক্রিকেট ফুটবলের প্রতি বা ইন টোটাল স্পোর্টস এর প্রতি, সেটাকে আরেকটু বেশি উদ্রেক করে, এবং শেষ পর্যন্তই তো শেষ 7 বছর ধরে শিখছি, অনেকের কাছ থেকে আরো নতুন নতুন মাত্রা যুক্ত করার চেষ্টা করছি, এখনো অনেক দূর যাওয়া বাকি। সো হোপফুলি সবার আশীর্বাদে বা সবার দোয়াতে আরো একটু এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, আপনার এই ইচ্ছা অবশ্যই পূরণ হবে। আচ্ছা প্রান্তর, আপনি প্রথম ম্যাচে মাইক্রোফোনটা পেলেন, এই মাইক্রোফোন পাওয়ার ঠিক আগের মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল শুনতে চাই। আচ্ছা, প্রথম মাইক্রোফোন বেসিক্যালি অনেক মানে কখন অফিসিয়াল আমি মাইক্রোফোন হাতে পাই, সেই গল্পটাও বেসিক্যালি কমেন্টেটর হান্টের, যেটা আমি বলছিলাম যে ধারাভাষ্যকারদের রিয়েলিটি শো যেটা হয়, সো সেখানে বেসিক্যালি একটা মানে কম্পিটিশনের সেগমেন্ট হিসেবেই প্রথম আমি মাইক্রোফোনের সামনে বসি অফিসিয়ালি। সো ওইটা একটা টাস্কের মধ্যে ছিল, যে টাস্কটা আমাদের করতে হতো ওই ফাইনালি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। সো তখন যখন মাইকটা নেই, এবং তখন যখন আমি শুনতে পাই বা জানতে পারি যে লিসেনাররা শুনছে, সো লিসেনাররা যখন শুনছে, তখন আমার মধ্যেও একটা অ্যাংজাইটি কাজ করে যে এতদিন তো আমরা ধারাভাষ্য শুনতাম, সো এখন কিন্তু আমাকে সবাই শুনছে। সো এই ফিলিংসটা বেসিক্যালি একটু ভয়ের, ভয়। মানে এটা নিয়ে দ্বিমত করার কোনো মানে অবস্থা নেই। সো এই জিনিসটা ভয়ের, এবং একই সাথে একটু অনেক দায়িত্ববোধের, বিকজ আপনাকে যখন একজন মানুষ, সেটা একজন হোক, 2 জন হোক, 2000 হোক, 2 লাখ হোক, ইট ডাজন্ট ম্যাটার, সো আপনাকে যখন শুনছে, তখন আপনার দায়িত্ববোধটা থাকে যে আপনি যেই খেলার ধারাভাষ্যকারী হন না কেন বা ধারাভাষ্য দেন না কেন, আপনাকে অ্যাটলিস্ট মিনিমাম লেভেলের সেই জ্ঞানটা থাকতে হবে, অবশ্যই। এবং সেই জ্ঞানটা ডেলিভার করার জন্য সঠিক শব্দ চয়ন বলি আমি, কিংবা মানে সঠিক ডিরেকশন, সবকিছুই আপনার বলা শিখতে হবে বা জানতে হবে অ্যাটলিস্ট। সো ওই মুহূর্তটা বেসিক্যালি এই দুটোর মাঝামাঝি একটা অবস্থা ছিল, যে দায়িত্ববোধ এবং ভয়, ভয়। যে কোনটাকে আমি ঠিক রেখে তারপরে আমি ধারাভাষ্য দেব। সো এরকমই ছিল যে প্রথম জিনিসটা একটু সেইকি থাকে সবসময়, এবং তারপরে আমি যদি যাই সেটা ন্যাশনাল লেভেলে কমেন্ট্রিতে, কিংবা যখন বিপিএল করি বাংলাদেশ বেতারের আমি একজন এনলিস্টেড ধারাভাষ্যকার। সো তখন যখন বেতারেও ধারাভাষ্যের জন্য মাইকটা নেই, তখন আমাকে ব্রিফ করা হয়েছিল যে বাংলাদেশ বেতার কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া সবাই শোনে। সো একদম প্রান্তিক লেভেলের একজন মানুষও যেমন আপনার লিসেনার, তেমনি কিন্তু সমাজের একজন উচ্চবিত্ত বলি বা অনেক জ্ঞানী একজন মানুষ, উনিও কিন্তু আপনার লিসেনার। সো ওই জিনিসটা কিন্তু আবার ডিফারেন্ট, যে টোটালি একটা অন্য সেগমেন্টের লিসেনার কিন্তু আপনাকে শুনবে, বিভিন্ন সেগমেন্টের। সো আপনাকে কিন্তু ওই জিনিসটাও মেনটেন করতে হবে, এবং ভাষাগত দিক থেকে অনেক চুজি হতে হবে, অবশ্যই। অনেক পিকি হতে হবে এই কারণে। সো আমার মধ্যে ওই জিনিসটাও থাকে যে ডিফারেন্ট মানুষ বা ডিফারেন্ট সেগমেন্টের মানুষ আমাকে শুনছে। সো ওই জিনিসটা আমি কিভাবে ডেলিভার করব, সেই জিনিসটাও কিন্তু আমার শিখতে হবে। সো মাইক্রোফোন ধরা আমি বলবো খুবই সহজ, কিন্তু মাইক্রোফোন ধরে আপনি কি ডেলিভার করছেন, সেই জিনিসটা একটু ট্রিকি, এবং সেই জিনিসটা অনেক দায়িত্বের। সো আমার কাছে প্রথম মাইক্রোফোন ধরা থেকে শুরু করে এখনো যখন আমি মাইক্রোফোন ধরি, আমি তখনও কিন্তু ভয় এবং দায়িত্ববোধের মাঝামাঝি থাকি, যে আমাকে দুইটা জিনিস ব্যালেন্স করতে হবে, এবং লিসেনাররা কতটুকু আনন্দ পায়, কিংবা যারা এই যে শুনছে টিভি সেটে, কারণ আমার অনেক টিভি মিডিয়াতেও যারা খেলা সম্প্রচার করেন, তাদের এন্ড থেকেও খেলার ধারাভাষ্য দেওয়ার সুযোগ হয়েছে, সো তারা তো দেখছেন অবশ্যই। অবশ্যই। সো তাদের কথা চিন্তা করে আবার একটা কমেন্ট্রি করতে হয়, বা ওই শব্দ চয়ন ঠিক করতে হয়, বা ওই মানে পিন পয়েন্ট থাকতে হয়। সো এই যে ডিফারেন্ট সেগমেন্টের মানুষের জন্য আমি কমেন্ট্রি করছি, সব জায়গাতেই কিন্তু এই যে আমার একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমি কি ডেলিভারি করছি। সো এখন পর্যন্ত যদি বলেন আমার মানে সেই অনুভূতি প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত, এবং সামনে যতদিনই হবে,
ততদিনই আই গেস আমার মধ্যে ওই ভয় এবং দায়িত্ববোধ দুটোই ব্যালেন্সে থাকবে বলে আমি আশা করি। আচ্ছা প্রান্তর, স্বাভাবিকভাবে বিষয়টা এমন না যে যদি আমরা কোনো কথা মুখ ফসকে বলে ফেলি সেটা আর ফেরানোর কোনো উপায় থাকে না। এমন কি কখনো হয়েছে যে আপনি লাইভ কমেন্ট্রি করছেন, করতে গিয়ে ভুল কোনো তথ্য দিয়েছেন, অস্বস্তি এবং বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, ওই পরিস্থিতিটাকে কিভাবে সামলেছিলেন? দেখুন, মানুষ মাত্রই ভুল, এটা যেমন সত্যি কথা, তেমনি আপনি ভুলের মাত্রা বা ভুলের পরিমাণ কতটুকু কমিয়ে আনতে পারছেন এটাও কিন্তু আপনার দক্ষতার একটা পরিচয় অবশ্যই। সো হ্যাঁ, ভুল হবে স্বাভাবিকভাবে, সেটা ছোট মানুষ হোক বড় মানুষ হোক সবারই ভুল হয়। এবং যারা শুধু বলবো না যে ধারাভাষ্য দিচ্ছেন, যারা নর্মালি কথা বলছেন, এই যে আমি আপনার সাথে কথা বলছি যে আমার অনেক ভুল হতে পারে, আমার শব্দ চয়নে ভুল হতে পারে, আমার কোনো একটা ইনফরমেশনে ভুল হতে পারে। সো সব জায়গায় আমি মনে করি যে সাথে সাথে নিজেকে শুধরে নেওয়াটা খুব জরুরি, সাথে সাথে নিজের ভুলটাকে রেকটিফাই করে তারপর সেই ভুলটার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। সো অবশ্যই কোনো না কোনো কিছু কিছু টার্ম থাকবে, কিছু কিছু জিনিস থাকবে যেটা আপনাকে ওই মোমেন্টে রেকটিফাই করে আপনার যারা লিসেনার আছেন বা যারা খেলাটা দেখছেন তাদেরকে আপনার ভুলটা স্বীকার করে সেই ভুলটা সংশোধন করে দিতে হবে। এবং আমি বলবো না সেই ভুলের জাস্টিফিকেশন আপনি দেবেন, বাট সেই ভুলের পেছনে আপনার মাথায় কি কাজ করছিল সেটা আপনি জানিয়ে দিতে পারেন। যেমন মানে আমি তো টিভি এবং রেডিও দুই জায়গাতেই ধারাভাষ্য দেই সবসময়। সো দুটো কিন্তু দুই ধরনের আর্ট, আমি বলবো ডিফারেন্ট লেভেল অফ আর্ট। যেমন টিভিতে আপনাকে শুধুমাত্র ওই স্কেচটা করতে হয়, লাইক কোথায় কে আছে কি শট খেলছে, বাট রেডিও কমেন্ট্রিতে আপনাকে অবশ্যই ওই ছবিটা স্কেচ করার পর কালারও করতে হয়। কারণ মানুষ কিন্তু আপনাকে রেডিও কমেন্ট্রি শুনতে হচ্ছে টোটালি ব্লাইন্ডলি, আপনি যা বলবেন সেটাই, এবং সেখানে ভুল করাটা বা ভুল ধরাটা অনেক সময় একটু ট্রিকি। সো সেই অনেস্টি কিন্তু আপনার মধ্যে রাখতে হবে যে আমি একটা ভুল করেছি, কিন্তু আমি এটা বলে এড়িয়ে যেতে পারবো না যে আমার লিসেনাররা যারা আছেন তারা ওই ভুল শোনাটা ডিজার্ভ করে। সো আমাকে কিন্তু এসে আবার ওই জিনিসটা ঠিক করতে হবে যে না, আপনারা যেটা শুনেছিলেন একটু ভুল হয়ে গেছে, এই জিনিসটা এটা হবে। টিভি কমেন্ট্রিতে জিনিসটা কিন্তু আরো ট্রিকি, যেহেতু আপনার শুধুমাত্র একটা ছবি আঁকলেই হয় সবাই। সো ওই সময়তেও কিন্তু আপনার অ্যাপ্রোচটা একই হওয়া উচিত যে আপনার যারা দর্শক আছেন তারা তো শুনছেন অবশ্য, দুটোর মধ্যে যাতে ওনারা মিল পান, এবং মিল থাকাটা খুবই মানে সিগনিফিকেন্ট এবং থাকতেই হয় সেটা, না হলে ওই রিয়াকশনটা তাড়াতাড়ি আসে। সো ওই রিয়াকশনে যাওয়ার আগে আপনাকে কিন্তু প্রোঅ্যাক্টিভ হয়ে আপনার ভুলটা শুধরে নিতে হবে। আমি যদি একটা এক্সাম্পল দিই, যদি বলি যে একজন প্লেয়ার লেগ সাইডে দাঁড়িয়েছিলেন, সেখানে ফিল্ডার কিন্তু ব্যাটসম্যান কাভার ড্রাইভ করে তার দিকে বলটা পাঠিয়েছেন, এটা ভুল। যদি বা ডানহাতি ব্যাটার হয় তিনি তো কাভার ড্রাইভ করে বলটা লেগ সাইডে পাঠাতে পারবেন না। সো আমি যদি এটা বলেও ফেলি, আমাকে কিন্তু আবার এসে বলতে হবে যে দুঃখিত যে আমি এক্সাইটমেন্টে, এত ভালো খেলা হচ্ছে, আমি বলে ফেলেছিলাম কাভার ড্রাইভ, কিন্তু ব্যাটার দুর্দান্ত একটা পুল করেছেন, এত সুন্দর পুলই করেছেন যে কমেন্টেটরের ভাষা হারিয়ে ফেলেছে। সো আমার কিন্তু ওই জিনিসটা এসে ঠিক করে দিতে হবে যে যাতে আপনার ভুলের চাইতেও আপনার ভুল সংশোধন করাটা আরো বেশি লুক্রেটিভ হয়, আরো বেশি আকর্ষণীয় হয়, এবং মানুষ যাতে হাসতে হাসতে আপনাকে অ্যাটলিস্ট ক্ষমা করে দিতে পারে। সো এভাবেই বেসিক্যালি আমি নিজের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। এবং আমরা যারা আছেন, ইনস্ট্রাক্টর বলেন, অ্যাডভাইজার বলেন, এবং অবশ্যই যে ট্রেনাররা আছেন, এবং আমি খুবই লাকি যে আমার যে সিনিয়র কমেন্টেটররা ছিলেন আছেন এখন পর্যন্ত, তাদের কাছ থেকেও শিখছি অনেক, এবং এই ছোটখাটো বিষয়গুলো কিন্তু তাদের কাছ থেকেই পাওয়া, যে কিভাবে কি করতে হবে, এবং কিছুটা নিজেকেও নিজে শিক্ষা দেওয়ার মতো যে কিভাবে আমি একটা পরিস্থিতিকে ট্যাকেল দিব বা ওই রিঅ্যাক্ট করতে পারবো। সো এটাই। আচ্ছা, আপনার একজন ধারাভাষ্যকর হিসেবে এরকম ভুলকে সামলে নেওয়া বা ভুলটাকে আসলে ইজিলি স্বীকার করে নেওয়া, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। ধন্যবাদ। প্রান্তর, আমরা যারা দর্শকের গ্যালারি থেকে টিভি সেটের সামনে থেকে খেলা দেখি, আমরা তো অনেক কিছু স্কিপ করি, আর আপনারা লাইভ কমেন্ট্রি করার সময় খেলার খুব কাছাকাছি থাকেন, সেদিক থেকে মাঠের অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা আপনাদের চোখে পড়ে। আর পাশাপাশি প্রত্যেকটা বল খুব তীক্ষ্ণ বল, এবং খেলোয়াড়ের গতিবিধি খুব তীক্ষ্ণভাবে পর্যালোচনা করতে হয়। এই সমস্ত কিছু একসাথে কিভাবে করেন, আর এই মনোযোগ ধরে রাখার রহস্য কি? একটা দীর্ঘ সময় বলের দিকে, প্লেয়ারের দিকে, প্রত্যেকটা ঘটনাকে খুব তীক্ষ্ণভাবে নজরে রাখার রহস্যটা কি একটু বলবেন? ওই যে মানে আমার এখন পর্যন্ত একটাই উপরওয়ালার কাছে বা উপরওয়ালার কাছে আমি কৃতজ্ঞ যে হয়ে যায়।
করে নিতে হয় বেসিক্যালি। আচ্ছা। মানে আমি বিশ্বাস করি যে এই জিনিসটা আমার টোটাল একটা প্যাশন। আমি যদি বলি যে অবশ্যই, অবশ্যই। ছোটবেলা থেকে খেলা দেখতে দেখতে বড় হয়েছি, এবং বাবা যখন খেলা দেখতে বসতেন তখন আমাকে নিয়ে বসতেন, আমি অনেক কিছু জিজ্ঞেস করতাম যে এটা আচ্ছা। কিভাবে হয়েছে, ওটা কিভাবে হয়েছে। সো আমার প্রাইমারি গুরু যদি বলি আমি এই খেলার জগতে আসা, সেটা হচ্ছে আমার বাবা। পরিবার থেকেই আসা। মোটামুটি হ্যাঁ। এবং আমি টুকটাক সঙ্গীতেও আছি, সঙ্গীত চর্চা করি, সো সেই জিনিসটা বাবার থেকে পাওয়া। বাবা সঙ্গীত করতেন, এখনো করেন, সো আমিও টুকটাক প্র্যাকটিস করি। এটা একদম অফ টপিক। আচ্ছা। বাট এই যে বললাম না যে হয়ে যায়, যখন মানে গুরুজনরা বলেন যে মেক ইউর প্যাশন ইউর প্রফেশন, সত্যি কথা। এবং আলটিমেটলি প্যাশনটাকে প্রফেশন না বানালেও প্যাশন ইটসেলফ লাইফস্টাইল, যেটার সাথে আপনি খুব সহজে মানিয়ে নেন, যেটা আপনার জীবনধারা হয়ে যায়। সো আমার কাছে কমেন্ট্রিটাও সেম। আমি একই সাথে সেখানে খেলার বিভিন্ন অ্যাঙ্গেলেও মনোযোগ রাখি, আমাকে আবার দর্শকের কথা বা লিসেনারদের কথা, যারা শুনছেন শ্রোতা, তাদের কথাও মাথায় রাখতে হয়। সো আপনাকে এট এ টাইম কিন্তু মাল্টিটাস্কার হতেই হয়। আচ্ছা আচ্ছা। কারণ অনেকেই আমরা বলি বা অনেকে মনে করি যে উনি কি করছেন, উনি তো শুধু বলছেন, বলা তো খুবই ইজি। কিন্তু কথা বলা, এই যে আমি কথা বলছি সবসময়, কিন্তু কথা বলাটা ইটস ভেরি টাফ, ইটস অ্যান আর্ট। কেন আর্ট? কারণ আপনার একই সাথে ব্রেইন এবং মাউথ একসাথে কাজ করে, অবশ্যই। এবং কমেন্ট্রি করার সময় আপনার চোখও কিন্তু একসাথে কাজ করে। কাজ সো করতে তিনটা হয়। ইন্দ্রিয় যখন একসাথে কাজ করে বা একসাথে কাজ করাতে হয় তিনটা ইন্দ্রিয়কে, ইটস নট আ পিস অফ কেক, ট্রুলি স্পিকিং। সো ওই জিনিসটা একটা প্র্যাকটিসের বিষয় সব সময়। মাসেল মেমোরি বলে একটা কথা আছে, যেটা আমরা ক্রিকেটারদের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করি, যে আপনি একটা কাজ বারবার করছেন, একটা কাজ বারবার করছেন, সেই জিনিসটা কেন বারবার করছেন? যাতে এই জিনিসটা আপনার মাসেল মেমোরিতে বসে যায়, যাতে ওই জিনিস থেকে আপনি না বেরোতে পারেন, বা ওই জিনিসটা আপনার খুব স্বভাবজাত হয়ে যায়, যাতে কিনা আপনি ওই জিনিসটা সেরা হয়ে ওঠেন। সো আমার কাছে আমার ধারাভাষ্যটাও কিন্তু একই রকম, যে আমি একই জিনিস করাটাকে আয়ত্ত করতে পেরেছি, তিনটা ইন্দ্রিয়কে রপ্ত করার মতো এখনো অভিজ্ঞতা বলি বা দক্ষতাটাকে চর্চা করতে পারছি ডে বাই ডে। সো ওইটা করে আমি একটা মাসাল মেমোরি ক্রিয়েট করেছি, যেটা ওই যে বললাম যে উপরওয়ালার আশীর্বাদে বা দোয়াতে হয়ে যাচ্ছে এখন পর্যন্ত। বাট ইয়েস, ইটস এ ভেরি টাফ জব। কথা বলা, একই সাথে ব্রেইনকে খাটানো, এবং অবশ্যই চোখে দেখা, ইটস নট অ্যান ইজি টাস্ক, যেটা আমি বললাম। সো এই তো হয়ে যায়। আচ্ছা, এটা সাধারণ কোনো মানুষের চেয়ে একজন ধারাভাষ্যকারের একটু গুণাবলীর একটা অতিরিক্ত সংযোজন বলা যেতে পারে, তাই তো? না, আমরা এলিয়েন না, ডেফিনেটলি মানুষের মতোই প্রায়। সো ওই যে বললাম যে মানে আপনি যে জিনিসটাকে ভালোবাসেন, যে জিনিসটা নিয়ে কথা বলতে পছন্দ করেন, শুনতে পছন্দ করেন, সবসময় থাকতে পছন্দ করেন, সেই জিনিসটা দেখবেন টোটালি আপনার জীবনধারার সাথে মিশে যাবে। লাইক আমরা যদি বলি যে এখন এই যুগে বিরাট কোহলি, হি ইজ আ জিনিয়াস, হি ইজ আ মাস্টার অফ দ্য গেম। অবশ্যই। সো তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ক্যাচ ধরা এবং ক্যাচ ধরার জন্য এফোর্ট দেওয়া দুটো এক জিনিস না। আচ্ছা। আপনাকে ক্যাচ ধরার এফোর্ট দেওয়ার চেয়ে ক্যাচ ধরাটাকেই প্রাধান্য দিতে হবে, তাহলে আপনি ক্যাচ ধরতে পারবেন। সো আমার কাছেও কিন্তু কমেন্ট্রিটা ওই রকমই, যে আমি ধারাভাষ্য দিব এবং ভালো ধারাভাষ্য দেওয়ার চেষ্টা করব। আচ্ছা। এটার চেয়ে আমার কাছে আমি ধারাভাষ্য দিব ভালো মতো, এই জিনিসটা যদি আমি ব্লেন্ড করতে পারি নিজের মধ্যে, সো এই জিনিসটা এক সময় না এক সময় হবেই। সো আমি চেষ্টা করি ওইভাবে যে এই জিনিসটা যাতে আমার এভাবেই রপ্ত করে আমি সামনে এগিয়ে যেতে পারি। দ্যাটস ইট। মানে ইটস এ হিউম্যান কোয়ালিটি, ডেফিনেটলি বলবো, গিফটেড বাই গড। প্রান্তর, আমাদের বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনায় একজন ধারাভাষ্যকার হিসেবে আপনি এই ধারাভাষ্য বা ম্যাচ অ্যানালাইসিসের মতো পেশার সম্ভাবনা কতটুকু দেখেন? অনেক। আমি অবশ্যই দেখি অনেক সম্ভাবনা, বিকজ আমরা অন্যান্য সেক্টরের মতো ক্রিকেট, ফুটবল সবকিছুতে উন্নতি করছি অবশ্যই, এবং স্পেশালি আমি যদি ক্রিকেটকেই বলি, যে পুরুষ ক্রিকেট, নারী ক্রিকেট সব জায়গাতেই বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং আমরা একসময় আমাদের বাবা চাচাদের মুখে শুনতাম যে ফুটবলের কিরকম ক্রেজ ছিল একসময়, তারা তারের বেড়া ডিঙিয়ে তারপরে খেলা দেখতেন, আবাহনী, মোহামেডান। সো সেই ক্রেজটাও আবার কিন্তু রিসেন্টলি বাংলাদেশের ফুটবলের যে জোয়ার এসেছে একটা, ওই জোয়ারের মাধ্যমে কিন্তু একটা উন্নতির পথ তৈরি হয়েছে, একটা রূপরেখা আমরা পেয়েছি। সো এইসব স্পোর্টস এর সাথে যারা যুক্ত হবেন, আপনি যেরকম প্রথম কোশ্চেন করেছিলেন আমাকে যে সবাই তো ক্রিকেট ফুটবলার হতে চায়, ক্রিকেটার, ফুটবলার বা কোচ। সো ধারাভাষ্যকার হওয়ার পেছনেও কিন্তু এই উদ্দীপক গুলো বেশ ভালো মতো কাজ করবে। দিজ আর সাম কিকস, যে ফুটবল, ক্রিকেট যেভাবে উন্নয়ন
শীল অবস্থায় যাচ্ছে, তো সেখান থেকে যদি আমি একজন ধারাভাষ্যকার হিসেবে নিজেকে ডেভেলপ করতে পারি, ফার্নিশ প্রোডাক্ট হিসেবে দাঁড় করাতে পারি আচ্ছা। নিজের যোগ্যতায়, সো দিন শেষে কিন্তু আমারও এই এটাকে পেশা হিসেবে নেওয়ার একটা অবশ্যই সম্ভাবনা থাকবে। যে কোনো জায়গাতেই বা আপনি যে কোনো মাধ্যমেই করেন না কেন, সেটা বাংলা হোক, ইংলিশ হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, সো অনেক সম্ভাবনা আছে। সেটা অবকাঠামোগত হোক, নিজের যোগ্যতায় হোক, কিংবা একটু শিখে শিখে করা বা লেগে থাকা, আমি সবচেয়ে বলবো এটা সবার আগে। তো সবকিছু মিলিয়ে আপনি যদি নিজের সেলফ ডেভেলপমেন্টটা করতে পারেন, আপনি নিজের সম্ভাবনাটাকে নিজেই দেখতে পাবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। যখন দেখবেন যে আপনাকে মূল্যায়িত করা হচ্ছে ওভাবে, এবং আপনাকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আপনাকে ইনভলভ করা হচ্ছে, সেটা মাঠে হোক, স্টুডিওতে হোক, তো সব জায়গায়, তখন কিন্তু আপনি নিজের মধ্যে একটা মানে সেই এক্সাইটমেন্ট কাজ করবে বা কিক কাজ করবে যে না, আমি এটাকে পেশা হিসেবে নিতে পারি, আমার এটা দিয়ে একটা আইডেন্টিটি তৈরি হতে পারে আমার নিজের। সো ডেফিনেটলি এই সম্ভাবনাটাকে আমি দেখি যে বাংলাদেশে দিন দিন এটার ক্ষেত্র, এটার পরিধি অবশ্যই বাড়ছে এবং তরুণরাও এগিয়ে আসতে পারে। আচ্ছা, তরুণদের, যারা তরুণ সমাজের এরকম ধারাভাষ্যকর বা ম্যাথ অ্যানালাইসিসের মতো পেশায় আসতে চায়, তাদের জন্য আপনার উপদেশ কি থাকবে? মানে আমি নিজে এত বড় কিছু হয়ে যায় নিজে উপদেশ দিব, মানে আমার কাছে আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু আমি মানে শেয়ার করতে চাই, রাদার দেন অ্যাডভাইস, ইট কুড বি অ্যান এক্সপিরিয়েন্স শেয়ারিং। যে আপনি যেটা এক্সপিরিয়েন্স করেছেন, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, সেই এক্সপিরিয়েন্স দিয়ে বলবো অবশ্যই যে সবার আগে খেলাটা দেখতে হবে। সবার আগে, এটা কোনো বিকল্প নেই যে আপনি খেলা একদম হাইলাইটস দেখে তারপর ওটা নিয়ে যদি বিচার বিশ্লেষণ করতে বসেন, ধারাভাষ্য দিতে বসেন, তাহলে দেখবেন যে থিংস আর গেটিং টাফ, ইউর লাইফ ইজ গেটিং টাফার। এটা সত্যি কথা যেটা। সো আপনি যদি খেলা একদম বল টু বল দেখেন, ফ্রেম টু ফ্রেম দেখেন, ক্রিকেট হোক, ফুটবল হোক, তখন কিন্তু আপনার মধ্যে চিন্তা করার একটা প্রবণতা আসবে, একটা টেন্ডেন্সি চলে আসবে যে না, আই হ্যাভ টু থিঙ্ক, নট মানে অনলি সিইং দ্য পিকচার। সো ওই জিনিসটা নিয়ে চিন্তা করতে করতে আপনার মধ্যে অটোমেটিক্যালি কিন্তু আপনি কি বলতে চাইছেন, আপনার মাইন্ড এবং মুখের মধ্যে একটা কানেকশন তৈরি হবে ডেফিনেটলি। ওই জিনিসটা আপনার কাজ করবে। এবং যেটা আমি বলছিলাম যে আইসাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি ওই যেটা আমাদের ইংলিশে ডেফিনেটলি কথা আছে যে ইনসাইট, ইনসাইট মানেই কিন্তু হচ্ছে আপনি আপনার দৃষ্টি দিয়ে বা আপনার সাইট পাওয়ার দিয়ে, সাইটিং পাওয়ার দিয়ে গেমটাকে কিভাবে অন্যের চেয়ে ডিফারেন্টলি দেখবেন। এই জন্যই কিন্তু খেলোয়াড় এবং কোচ আলাদা। খেলোয়াড় দেখেন একভাবে, কোচ কিন্তু দেখেন আরেকভাবে। কোচ তার এক্সপিরিয়েন্স এবং অন্য কিছু করা যায় কিনা প্রতিপক্ষ থেকে এগিয়ে থাকতে, সেই জিনিসটা দেখেন। সো লাইফের প্রত্যেকটা স্টেজে আমাদের এরকম করা উচিত যে বলার চেয়ে আমাদের শোনা বেশি উচিত। রাদার দেন স্পিকিং, উই নিড টু হিয়ার, উই নিড টু লিসন। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যদি আমাকে আয়নার সামনে প্রিপেয়ার করতে পারি যে আমি একটা খেলা দেখছি, আমি সেটাকে কিভাবে বিশ্লেষণ করে উপস্থাপন করব বা প্রেজেন্ট করব, সো আয়নার সামনে প্র্যাকটিস করতে করতে আপনার ওই জড়তাটা কাটবে। আপনার সেই মুখের জড়তা হোক কিংবা আপনার বডি ল্যাঙ্গুয়েজ হোক, ওইটা ইমপ্রুভড হবে ডেফিনেটলি। এবং আরেকটা কাজ আমি যেটা সবসময় করতাম, যে মাঝে মধ্যেই খেলার সাউন্ড মিউট করে দিয়ে তারপর আমি কমেন্ট্রি করতাম, ডামি কমেন্ট্রি যেটাকে আমি বলি। তো ওই ডামি কমেন্ট্রিটা ইট ওয়ার্ক ভেরি ওয়েল ফর মি, যে ডামি কমেন্ট্রি করতাম। তারপরে বন্ধু বান্ধব মিলে যারা আমার কমেন্ট্রি সার্কেলে আছেন, ওয়েল পরামর্শ তো না, মানে আমি আমার যতটুকু এই কমেন্ট্রি লাইফে এক্সপিরিয়েন্স করেছি বা অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতার আলোকে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি সবার সাথে যারা দেখছেন এই কন্টেন্টটা। সো এক্সপিরিয়েন্স হচ্ছে যে আপনাকে সবসময় সবার আগে খেলা দেখতে হবে, মাস্ট, এটা একদম মাস্ট, এটার কোনো বিকল্পই নেই। খেলা দেখলে আপনি তখন আপনার এন্ড থেকে অন্য একটা দৃষ্টিভঙ্গি নিয়ে, অন্য একটা পারসেপশন নিয়ে তারপরে কিন্তু খেলাটাকে বুঝবেন যে এটা না করে এটা করলেও হতো। এই যে এখন এই ফিল্ডিং সেট আপ করছেন কিংবা এই মিডফিল্ডারকে নামাচ্ছেন অমুকের জায়গায়, সো এই নাম্বার 9 কে রিপ্লেস করছেন ফলস নাম্বার 9 দিয়ে, সো এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় তখন খেলা শুরু করবে যখন আপনি খেলা দেখবেন সবসময়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান থিং, আপনাকে সবসময় খেলা দেখতে হবে। দ্বিতীয় যেটা আমি সবসময় করতাম সেটা হচ্ছে যে ডামি কমেন্ট্রি। ডামি কমেন্ট্রি হচ্ছে মাঝে মধ্যেই টিভির সাউন্ডটা অফ করে বা মিউট করে তারপরে আমি খেলা দেখে দেখে ধারাভাষ্য দেওয়ার চেষ্টা করতাম, ইংরেজিতে হোক বাংলায় হোক সবসময়। সো তখন কিন্তু আমার মধ্যে ফ্লুয়েন্সিটা আসতো এবং আমার মধ্যে ওই ভয় বা জড়তা অবশ্যই কাটতো।
মাঝে মধ্যে আমি প্রেজেন্টেশন স্কিল ইমপ্রুভ করার জন্য ইউনিভার্সিটি লাইফ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতাম, নিজেকে প্রেজেন্ট করতাম। So, ওইটা আমার বডি ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করতে অনেক সাহায্য করে। বডি ল্যাঙ্গুয়েজ কেন ইমপ্রুভ করতে সাহায্য করাটা ইম্পর্টেন্ট, বিকজ আপনি যখন একটা ধারাভাষ্য দেবেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার কমেন্ট্রি দিয়ে আপনার শ্রোতাদেরকে এক্সাইটেড করবে, আপনার লিসেনারদেরকে হাসাবে, কাঁদাবে, ডেফিনেটলি এক্সাইটেড করবে। সো ওই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, বডি ল্যাঙ্গুয়েজটা মানে আরো ঠিক করা, ফার্নিশ করা। সো এগুলাই মানে এর চাইতে আমার মনে পড়ছে না যে আর কি এক্সপিরিয়েন্স আমরা করতে পারি। আর আমাদের দেশে যেহেতু মানে একটু দুঃখের বিষয়, এখন পর্যন্ত যেহেতু আমরা স্পোর্টস ফিল্ডটা উন্নত হচ্ছে বা উন্নয়নের দিকে আগাচ্ছে, অবকাঠামোগত খুব একটা সুযোগ সুবিধা নেই আমাদের। এটা একটা মানে দুঃখের বিষয়। সব জায়গায় স্পোর্টস কমেন্ট্রি কিংবা স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টস সায়েন্স এগুলো নিয়ে আমাদের সাবজেক্ট খুব বেশি থাকে না। কিছু কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে শুরু করেছে মাত্র, এবং আমাদের দেশেরই আরো কয়েকজন যিনি আছেন কন্টেন্ট ক্রিয়েটার, দুই একজন, ওনারা নিজ উদ্যোগে কিছু ক্রিকেট অ্যানালিসিস কোর্সও করেছেন, করাচ্ছেন প্রাইভেটলি। সো ওনাদের কাছেও শেখা যায় জিনিসটা। বাট দিন শেষে আপনার কি, যে আপনার চর্চাটাই হচ্ছে মেইন, এবং সব সময় চেষ্টা করতে হবে যে অন্যান্য ধারাভাষ্যকারদের শোনা, সেটা দেশি হোক বিদেশি হোক, সব সময়। সো ওদের শুনলে জিনিসটা আপনার মধ্যে আরো বেশি গ্রো করবে, যে আমি কিভাবে নিজেকে ওদের থেকে একটু ডিফারেন্টলি প্রেজেন্ট করতে পারি। আচ্ছা প্রান্তর, আমরা তো এতদিন আসলে টিভি সেটের সামনে থেকেই ধারাভাষ্য কক্ষের সেই জাদুকরী মুহূর্তগুলো উপভোগ করতাম। তো আজকে আপনাকে সরাসরি পেয়ে লোভ সামলাইতে পারতেছি না। যদি কিছু মনে না করেন তাহলে আমরা একটা আপনার কণ্ঠের সেই জাদুকরী মুহূর্তটা উপভোগ করতে চাই। আমি এরকম একটা থিম দেই, ধরেন T20 ফাইনাল ম্যাচ, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ চলছে। এই মুহূর্তে লাস্ট বলে 4 রান দরকার, টান টান উত্তেজনা, আকাশে কোনো মেঘ নেই, শুধু উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তটাকে আপনার কণ্ঠের সেই ঝংকারে শুনতে চাই। আচ্ছা আচ্ছা, ওকে, ভেরি ভেরি ট্রিকি। যে হ্যাঁ, 1 বলে 4 রান সবসময় তো আমরা একটু গুবলেট পাকিয়ে ফেলি, বাট মানে হোপফুলি যে আমরা সামনে আরো এই জিনিসটা ডেভেলপ করবো, যে 1 বলে 4 রান লাগবে যেহেতু, এবং একটা শট অ্যাওয়ে। সো এই জিনিসটা যদি আমি বর্ণনা করতে চাইতাম, মানে আমাকে যখন ধারাভাষ্য সেই কমেন্টেটর হান্টে এরকম একটা সিচুয়েশন দেওয়া হয়েছিল, তখন আমি বলেছিলাম যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ, মিচেল স্টার্ক বোলিং করছেন, মাহমুদুল্লাহ রিয়াদ। সো এখন তো রিয়াদ যেহেতু অবসরে চলে গেছেন, এখন যদি কেউ জিজ্ঞেস করেন আমার ফেভারিট প্লেয়ারকে, ডেফিনেটলি স্ট্রোকের দিক দিয়ে, স্ট্রোক মেকিং এর দিক দিয়ে সৌম্য সরকার হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার্স এখন। সো ধরি সৌম্য সরকার আছেন এখন ক্রিজে, এবং শ্রীলঙ্কার হয়ে বোলিং করছেন সেখানে কাকে কাকে বলা যায় বলুন, সেখানে পাথিরানা বোলিং করছেন, মহেশ পাথিরানা। সো সেখানে শুনি ফাইনাল ম্যাচ T20 ওয়ার্ল্ড কাপ, এবং সেই T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ মানেই শুধুমাত্র 1 হাত দূরত্বে দাঁড়িয়ে, 1 স্টেপ অ্যাওয়ে এই দুই দল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। স্টেজ ইজ সেট, পরবর্তী T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন কে হতে যাচ্ছে, বাংলাদেশ না শ্রীলঙ্কা, সেই দূরত্বে দাঁড়িয়ে শুধুমাত্র 2 জন প্লেয়ার এই মুহূর্তে, সৌম্য সরকার ব্যাটিং এ এবং পাথিরানা সেটা হচ্ছে বোলিং এ। সো পাথিরানা আসছেন, আমরা সবাই জানি কি দুর্দান্ত বোলার তিনি, এবং সৌম্য সরকারের বাংলাদেশ, অর্থাৎ যেহেতু তিনি ক্রিজে এখন আছেন, তিনি টেনে নিয়ে এসেছেন এই ম্যাচটা এতক্ষণ শেষ বল পর্যন্ত, এবং শেষ বলের ম্যাচ মানেই টান টান উত্তেজনা, এবং সেই উত্তেজনাটা অবশ্যই ভর করে থাকবে সৌম্য সরকার এবং পাথিরানা দুজনের ওপরেই। অপরদিকে নন স্ট্রাইকিং এন্ডে টেল এন্ডার ব্যাটার, সো তিনি যেহেতু বল খেলতে পারবেন না, সমস্ত দায়িত্ব এখন সৌম্য সরকারের উপরে। সৌম্য সরকার 4টা রান দরকার আপনার কাছ থেকে এই মুহূর্তে, জাস্ট 1 বাউন্ডারি অ্যাওয়ে। ফিল্ডিং সেটআপটা দুর্দান্ত, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছেন জায়গা মতো। ডিপ থার্ডে একজন আছেন, ডিপ ফাইন লেগে একজন আছেন, এবং সৌম্য সরকারের ফেভারিট শট যে কভার ড্রাইভ, সেই কভারে, এক্সট্রা কভারে একজন ফিল্ডার আছেন। ডিপ মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ, এখানেও সৌম্য সরকারের ফেভারিট হিটিং জোন, সেখানেও আছেন সৌম্য সরকার। পাথিরানা ইয়র্কার করবেন নিঃসন্দেহে, যেহেতু ডিপ ফাইন লেগটাকে এখন এই মুহূর্তে শ্রীলঙ্কার অধিনায়ক এগিয়ে নিয়ে আসছেন শর্ট ফাইন লেগে। সো বোঝাই যাচ্ছে যে একটা খাটো লেন্থের বল আসতে যাচ্ছে লেগ স্টাম্পের ওপরে। পাথিরানা দৌড় শুরু করেছেন, নাকি তিনি ইয়র্কার করে বসবেন? কোনটা? বাংলাদেশ আর মাত্র 1টা বাউন্ডারি দূরত্বে, এবং শ্রীলঙ্কা এই বলটা মোটামুটি 1টা বা 2টো রান কনসিড করলে জিতে যাবে। দৌড়ে আসছেন পাথিরানা, সবাই শ্বাস বন্ধ করে টিভি সেটের সামনে বসে আছেন, কে হবে পাথিরানা
মাঠে আসলেন এবং দৌড়ে ইয়র্কার লেন্থে বল করেছিলেন। সৌম্য সরকার বুঝে ফেলেছেন যে কোথায় মাথেরানা বল খেলবেন এবং সেই ইয়র্কার লেন্থের বলটাকে জায়গা করে একটা স্কুপ খেলেছেন। সৌম্য সরকারের আনঅর্থোডক্স একটা শট এবং বিশ্বকাপ জেতা থেকে এই শটটাই প্রয়োজন ছিল কিনা। ডিপ ফাইন লেগ দিয়ে উড়ে যাচ্ছে বল, এক বাউন্স, 4 রান এবং সেই কাঙ্ক্ষিত একটা বিশ্বকাপ বাংলাদেশ পেয়ে গেল শেষ পর্যন্ত। টেকনাফ থেকে তেতুলিয়া সবাই শুনছেন আজকে সৌম্য সরকারের সেই ব্যাটের আওয়াজ, টাক করে একটা শব্দ এবং 4 রান যুক্ত হয়ে গেল স্কোরবোর্ডে এবং শ্রীলঙ্কার দেয়া 180 রানের টার্গেটটা বাংলাদেশ পার করে বাংলাদেশ শেষ পর্যন্ত সেই টি-20 চ্যাম্পিয়নশিপের মুকুটটা পরে ফেললো। সবাই গর্বিত, উচ্ছ্বসিত, আনন্দিত, যে যেখানে আছেন রাস্তায় বের হয়ে যান। আজকে উৎসবের দিন বাংলাদেশের, কারণ বাংলাদেশ ইজ দ্য ওয়ার্ল্ড টি-20 চ্যাম্পিয়ন। এটাই। অসাধারণ অসাধারণ, ধন্যবাদ। বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। হয়তোবা এই কমেন্ট্রিটা না থাকলে খেলা দেখাটা এতটা চমৎকার হয়ে উঠতো না আমাদের। অ্যাবসলিউটলি, তো ধন্যবাদ। প্রান্তর, আসলে সময় বয়ে চলে, প্রকৃতির নিয়মে আমরা বাধা, সেদিক থেকে আপনাকে আজকের মতো বিদায় জানাতে হচ্ছে। ভালো থাকবেন, জি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে, নতুন কোনো টপিকস নিয়ে। অবশ্যই, ধন্যবাদ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাইস, এটি আমাদের TWS এর প্রথম কন্টেন্ট। অবশ্যই ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে সংশোধন হয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং TWS পরিবারের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।